আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের শকুনের ছায়া দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1999 সাল। পার্ট 1। সমস্যা বস, বলে উঠল প্যান্থার টুর পেছনে বসা খন্দকার জাহাঙ্গীর। ডন ও জুথি রয়েছে তার মুখোমুখি। সামনের প্যাসেঞ্জার্স সিটে বসা মাসুদ রানা ঘুরে তাকালো। নজর চলে গেল পিছনের ফেলে আসা পথের উপর। ধুলোর মেঘের মধ্য দিয়ে হেডলাইট দুটোকে খুদে দুই জলজলে পুঁথির মতো দেখাচ্ছে। সামনে নজর দিল, চোখ কুচকে উঠল। কত দূরে ওরা জাহাঙ্গীর? 2 মাইল? 3 মাইলের মতো বস। রেডিওর দিকে হাত বাড়াতে যাচ্ছিল রানা, এমন সময় জ্যান্ত হয়ে উঠল ওর হেডসেট। 122 কর্পোরাল সদরুদ্দিনের গলা বেশি এলো। কন্ট্যাক্ট অ্যাহেড বাস। মনে হচ্ছে রোড ব্লক, বোধহয় পুলিশ। মাইল 1.5 সামনে। 2 রজার। তোমাদের সামনে কোথাও গা ডাকা দেওয়া জায়গা আছে? আছে বস, সঙ্গে সঙ্গে জবাব এলো। পুরনো এক পুরো বিল্ডিং আছে, বেশ বড়। ওভার। ওকে, নেমে পড়ো রাস্তা ছেড়ে, রানা নির্দেশ দিল। ওটার আড়ালে অপেক্ষা করু। এদিকে কেউ লেগেছে আমাদের পেছনে। আউট। হেকমত আলীর দিকে ঘুরল। আরো জোরে। 5 মিনিট একটানা খিচে দৌড় লাগিয়ে বিল্ডিংটা দেখা পেল ওরা। মাটিতেরই আগাছায় ছাওয়া, পরিত্যক্ত হয়েছে অনেক আগে। দেখে মনে হয় কোনো কালে হয়তো চায়ের দোকান ছিল। ওটার পেছনে শুকনো পুকুরের মতো অগভীর এক গর্তে গাবটি মেরে বসে আছে প্যান্থার 1। না থেমে হ্যাকমতো নেমে পড়ল। সদরুদ্দিনকে দেখা গেল বিনকিউলারে চোখ রেখে একভাবে তাকিয়ে আছে সামনের রোড ব্লকের দিকে। রানাও দেখল বেশ কয়েকটা পুলিশের গাড়ি। হেডলাইট নেবানো হলেও ছোট ছোট টর্চ লাইট জ্বলতে দেখা যাচ্ছে কয়েকটা। এইদিক ওদিক ঘুরছে আলোর ভীম। সামনের মিশমিশে কালো ঢালু ল্যান্ডস্কেপের মাঝে বেটাদের অবস্থান স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। তাও ভালো, ওরা আমাদের দেখার আগে আমরা ওদের দেখতে পেয়েছি, মন্তব্য করলো ও। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি বস, কোনো এর কাছ থেকে হেকমত আলী বলে উঠল। ওরা যেভাবে পথে পড়ে যাওয়া শিখিয়ে আদির মতো খুঁজছে আমাদের, তাতে মনে হয় কয়েক ঘন্টা লাগবে এই জায়গা ক্রস করতে। এখনো পারাচিনারের অনেক কাছে রয়েছি আমরা। সকাল হয়ে গেলে থেমে গেল লোকটা। সেক্ষেত্রে কি ঘটবে তা সবাই বোঝে, তাই আর এগোলো না। ডাইভারশনের ব্যবস্থা করতে হয়, নিজের মনে বলল চিন্তিত ও মাসুদ রানা। ম্যাপে দেখেছি কাছে একটা গ্যাস পাইপলাইন আছে, একটু পিছনে পেলে এসেছি ওটা। দাঁত বেরিয়ে পড়ল সদরুদ্দিনের। ঠিক বস, আমিও দেখেছি। মেন গ্যাস লিঙ্ক পুরোটাই প্রায় আন্ডারগ্রাউন্ড, তবে 1 মাইল আগের কালভার্টটা পেরিয়ে আসার সময় ওটাকে দেখেছি আমি। কালভার্টের নিচ দিয়ে গেছে, 4 ফুট ডায়ামিটারের, একদম খোলা। চমৎকার। সাংবাদিক কখন ওদের দলে ভিড়েছে কেউ খেয়াল করেনি। রানার উদ্দেশ্যে বলল সে, মেজর, আপনি নিশ্চয়ই মনে করেন না গ্যাস লাইনে অ্যাক্সিডেন্ট ঘটলে ওরা আমাদের ধাওয়া করে ছেড়ে দেবে? মানসিক প্রস্তুতির সময়ে বাধা পড়ায় বিরক্ত হলো ও, তবু গলা যথাসম্ভব শান্ত রেখে পাল্টা প্রশ্ন করল, মেন গ্যাস পাইপলাইন ফাটলে কি হয় দেখেছেন কখনো? না। তাহলে চুপচাপ বসে থাকুন, দেখুন। সদরউদ্দিন ও আলাউদ্দিনকে কাজ সেরে আসার দায়িত্ব দিল রানা। 1 পাউন্ড P4 প্লাস্টিক এক্সপ্লোসিভ আর ফিউজ নিয়ে রওনা হয়ে গেল দুজনে। শেষ মুহূর্তে কি ভেবে কয়েক ফুট অতিরিক্ত ফিউজ নিতে বলেছিল রানা, যাতে বিস্ফোরণ খানিকটা দেরিতে ঘটে। দেখা গেল সেই দেরিটুকুর কারণেই প্রাণে বেঁচে গেল ওরা, নইলে ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যেত। হাড় মাংসের একটা কণাও খুঁজে পাওয়া যেত না কারো। আধ ঘন্টা পর কাজ সেরে ফিরতে দেখা গেল 2 কমান্ডোকে। আলাল সদরুদ্দিনের কাঁধ ধরে খোঁড়াতে খোঁড়াতে আসছে। গর্তে পড়ে পা মচকে গেছে, এই জন্য কম করেও 5 মিনিট পেছনে পড়ে গেছে ওরা, এখনো বেশ দূরে আছে।
মূল দল থেকে প্রায় 200 গজ দূরে আছে ওরা। এই সময় বিস্ফোরিত হলো লাইন। মনে হলো কোনো থার্মোনিউক্লিয়ার বোমা ফেটেছে বুঝি। কাছের 2 শাট অফ বাল্ব স্টেশনের মাঝখানের ওই লাইনে 1 মিলিয়ন কিউবিক ফুটেরও বেশি গ্যাস ছিল। আচমকা বিস্ফোরণের ধাক্কায় এবং তার ভয়ঙ্করত্ব দেখে আহাম্মক বনে গেল ওরা প্রত্যেকে। কোনটা আগে ঘটেছে কেউই ঠিকমতো মনে করতে পারল না। পরে ঘুড় ঘুড় মেঘ ডাকার আওয়াজের সাথে মাটি কেঁপে উঠল থরথর করে। বেসামাল হয়ে পড়ল দলের সবাই। পর মুহূর্তে মাটি পুড়ে উদয় হলো বিশাল ভয়াবহ এক আগুনের কুণ্ড। প্রথমে তীব্র নীলচে আলো জ্বলছে উঠল আশপাশে 10-20 মাইল এলাকা। তারপরে গাঢ় কমলা লাল রং ধারণ করলো ওটা। ব্যাঙ্গের ছাতার আকার ধারণ করে উপরে উঠতে শুরু করলো চারদিক আলোর বন্যা ভাসিয়ে দিয়ে। মুহূর্তের জন্য ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থেকে দৌড় লাগালো 2 কমান্ডো। তখনই শুরু হলো পরের ধাক্কা। বিরতিহীন দুনিয়া কাঁপানো আওয়াজ আর ভূমিকম্পের সাথে বিধ্বস্ত পাইপ থেকে ফোয়ারার মতো ধমকে ধমকে উঠতে শুরু করলো লিকুইড গ্যাস। প্রতিটা ধমক আগের কুণ্ডের লেজের আগুনের ছোঁয়ায় পিলিয়ে চমকানো হুপ হুপ শব্দে জ্বলে উঠতে থাকলো। থামার নাম নেই, চলছে তো চলছেই। প্রতিটা হুব আগেটার চাইতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে। এরপর তৃতীয় এবং ফাইনাল ধাক্কা। হ্যাভি আর্টিলারি ব্যারেজ চলার সময় যেমন গুরু গম্ভীর আওয়াজ করে, তেমনি আওয়াজের সাথে রাস্তার দুপাশে দীর্ঘ পাইপলাইন মাটির বুক চিরে খুঁড়ে ছিটকে শূন্যে উঠে পড়ল বিশাল এক একটা মাটির ছাই আর পাথর সহ। দৈত্যাকার অজগর সাপের মতো এঁকে বেঁকে পাক খেতে খেতে রকেটের বেগে অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। দুপাশের অনেকখানি রাস্তাও গেল তার সঙ্গে। বিস্ফোরিত চোখে সেদিকে তাকিয়ে থাকলো ওরা। আগুন ত্রিসীমানার পুরো অক্সিজেন শুষে নেওয়ার ফলে ঠিকমতো দম নিতে পারছে না কেউ। রীতিমতো হাঁপানি রোগীর মতো অবস্থা, কানের পর্দার ব্যথা অস্থির। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে গাড়ির দিকে এগুলো মাসুদ রানা শান্ত গলায় বলল, চলে এসো, সময় হয়েছে। ডন নড়ছে না দেখে 2 পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল হেকমত আলী। লোকটা কি পরিমাণ আহামক হয়েছে আন্দাজ করতে গিয়ে হেসে উঠল নীরবে। আসেন সাংঘাতিক ভাই, যেতে হবে। ভাগলেন। আধ ঘন্টা পর টেলিফোনে খবরটা পেল কর্নেল নাজাব মুরাদ। কিন্তু তেমন ব্যস্ততা দেখালো না, বরং ধীরে সুস্থে কেন্ট ধরিয়ে টানতে লাগলো। নজর সিলিংয়ে নিবদ্ধ, বিষাদ লাগছে ধোয়া, তবু টেনে চলেছে। লোকাল পুলিশ অফিসারের জানানো লোকেশন এবং তার আশেপাশের এলাকা নিয়ে ভাবছে। ঘুমের অভাবে চোখ লাল। একটু আগে পর্যন্ত জালালের সেলে ছিল সে। বিস্ফোরণের খবর পেয়ে বেরিয়ে এসেছে। যা চাইছিল জানা হয়ে গেছে। ওকে আর প্রয়োজন নেই তার। বাকি কাজ বরকতি করবে। তার এইড সঙ্গে আনা ম্যাপ টেবিলে বিছিয়ে জায়গাটা পিন পয়েন্ট করে ফেলেছে ততক্ষণে। উত্তেজনায় কাঁপছে সে। এই যে ম্যাপের গায়ে কয়েকটা টোকা দিয়ে বলল, এখানে আছে শয়তানের বাচ্চারা স্যার, চলুন, দেরি হয়ে যাচ্ছে। নজর নামিয়ে তাকে দেখল কর্নেল। গিয়ে কি হবে? বিস্মিত হলো এইড। ওদের ধরতে হবে না? নিশ্চয়ই ধরতে হবে, তবে এখনই নয়। তার শান্ত গলা শুনে আরো তাজ্জব হলো যুবক। স্যার, এই মুহূর্তে আমি খুব ক্লান্ত মাই ডিয়ার। এরকম অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়, বুঝলে? তাতে ভুলভাল হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এখনই কিছু করতে চাই না। কষে এক টান দিল সে সিগারেটে। আমাদের রহস্যময় অনুপ্রবেশকারী বন্ধুরা এর মধ্যে 2 বার ফাঁকি দিয়েছে, অতএব আর ফাঁকিতে পড়তে রাজি নই আমি। আগে বিশ্রাম নেব, তারপর। কিন্তু স্যার, ওখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তাতে বরং লাভ হয়েছে আমাদের, হাসল মুরাদ। সিগারেট মেঝেতে ফেলে জুতোর গোড়ালি দিয়ে ফিসে দিল। জি? বোকা বোকা চেহারা হলো এইদের। দুর্ঘটনা ঘটিয়ে ওরা আমাদের বুঝিয়ে দিয়েছে যে ওরা দক্ষিণে যাচ্ছে। প্রমাণ করে দিয়েছে যে এত অত্যাচারের পরও জালাল ছেলেটা ফের মিথ্যে তথ্য দিয়েছে আমাদের। ওদের গন্তব্য সম্পর্কে ছেলেটা কি বলেছে মনে আছে তোমার?
জি স্যার, বলেছে পূবে যাবে ওরা, পেশোয়ারের দিকে। মাথা ঝাঁকালো কর্নেল। পাইপলাইন দুর্ঘটনার লোকেশন জেনে তোমার কি মনে হয় সেদিকেই যাচ্ছে ওরা? চোখ কুচকে কয়েক সেকেন্ড ভাবল সে। না স্যার, এই তো বুঝেছ, ওরা এখন লেজ দাবি দক্ষিণে বাগছে। জেনে রাখো, কয়েক ঘন্টা আগে ওদের এই দেশ ছেড়ে ভেগে যাওয়ার চান্স ছিল 16 আনা, এখন নেই 1 আনাও। ঠিকই দিয়েছি আমরা। ওরা এতক্ষণ কোথায় ছিল একটু আগে পর্যন্ত ও জানতাম না, এখন জানি। কোথায় যাচ্ছে তাও। কাজেই শুধু শুধু ব্যস্ত হয়ে লাভ কি? ধৈর্য ধরো, ওরা ফাঁদে পড়তে যাচ্ছে। আরেকটা সিগারেট ধরালো কর্নেল। ঠোঁট গোল করে ধোঁয়া ছাড়লো ম্যাপের উপর। হালকা নীল রঙের একটা রিং ঘুরতে ঘুরতে এইড ওটার যেখানে পিন পয়েন্ট করছিল সেখানে গিয়ে পড়ল। রাত আর বেশি বাকি নেই, বেশি দূর যেতে পারছে না ওরা। আলো ফোটার আগেই কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। ওদের জায়গা হলে কি করতে তুমি? কোথায় গা ঢাকা দিতে? বনের মধ্যে কর্নেল। ছায়া আছে ওখানে, নদীর পানি আছে। হাসি ফুটল মুরাদের মুখে। ঠিক বলেছ, গ্যাস লাইন নিয়ে এনার্জি মিনিস্ট্রি মাথা ঘামাক, আমি এদিকে একটু বিশ্রাম করি। তবে আগে রোড ব্লকের ব্যবস্থা করতে হবে। টেলিফোনটা কাছে টেনে আনলো সে। 1 ঘন্টার মধ্যে কয়েকটা কপ্টার পৌঁছল দুর্ঘটনাস্থলে। অনেকটা জায়গা নিয়ে ঘেরাও করে ফেললো দক্ষিণে যাওয়ার পথ। তালেবান গার্ড, রেগুলার আর্মি আর পুলিশ মিলে কয়েকটা ব্লক খাড়া করলো। পথের যেসব জায়গায় উঁচু এম্বাঙ্কমেন্ট আছে সেসব জায়গায় বাছাই করে বসানো হলো ওগুলো। প্রতিটা এম্বাঙ্কমেন্টের চূড়ো থাকলো 2টো করে মেশিন গান পোস্ট, সাপোর্টিং টিম। রাস্তা বন্ধ করা হলো কাঁটাতারের ব্লক আর বড় বড় তেলের ড্রাম দিয়ে। ভোর হওয়ার খানিক আগে সেখানে পৌঁছল মুরাদ। বিস্ফোরণের 25 মাইল দক্ষিণের জায়গাটা। তার অনুপস্থিতিতে যে আর্মি লেফটেন্যান্ট যৌথ বাহিনীর নেতৃত্বে ছিল তার সঙ্গে কথা বলে পরিস্থিতি জেনে নিল। অল্প সময়ের জন্য হলেও বিশ্রাম পেয়ে বেশ তরতাজা অনুভব করছে এখন কর্নেল। ঝরঝরে লাগছে। কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল সে, এই সময় ব্যাপারটা চোখে পড়ল। উত্তর দিকে কাছের ছোট এক পাহাড়ে একজোড়া হেডলাইট জ্বলে উঠেই নিভে গেল এদিকে আসার হাইওয়ের উপর। শুধু মুরাদ নয়, প্রায় সবাই চোখে পড়ল ব্যাপারটা। চারদিক থেকে নানান বিস্ময়ধ্বনি উঠল। ব্রুকুচকে সেদিকে তাকিয়ে থাকলো কর্নেল। নিশ্চয়ই ওরা কর্নেল, রুদ্ধশ্বাসে বলে উঠল লেফটেন্যান্ট। কিন্তু ওরা তো ইনফ্রারেড হেডলাইটে চলছিল, হঠাৎ আলো জ্বালার কি এমন দরকার পড়ল? মনে হয় আমাদের ভালো করে দেখার জন্য স্যার। 2টো গাড়ি আর কিছু লোক নাও সঙ্গে, কুইক, বলল কর্নেল। আমার সঙ্গে এসো, আর দয়া করে সবাইকে সতর্ক থাকতে বলো। ওরা যা তা নয়, তাছাড়া ওটা কোনো ফাঁদও হতে পারে। রাইট স্যার। 2 মিনিটের মধ্যে গর্জন করে স্টার্ট নিল 2টো ল্যান্ড রোভার। মুরাদ উঠল প্রথমটায়। রহস্যময় হেডলাইট 2টো যেখানে দেখা গেছে ঠিক 10 মিনিটের মাথায় সেখানে পৌঁছে গেল দলটা। গাড়ি একটু দূরে রেখে পায়ে হেঁটে এগোলো কর্নেল। কিছু নেই। কেউ একজন টর্চ লাইটের ফোকাস ফেলল টারমাকের হাইওয়েতে। মুরাদ হাঁটু গেড়ে বসে তীক্ষ্ণ চোখে জায়গাটা পরখ করল। কয়েক সেট হ্যাভি ডিউটি স্যান্টায়ারের ছাপ চিনতে পেরে শীতে হলো। এদিক ওদিক তাকালো। এখান থেকে রাস্তা ছেড়ে সরে গেছে ওরা। 10 মিনিটও হয়নি। লেফটেন্যান্টের চেহারায় সন্তুষ্টি ফুটল। 2টো গাড়ি স্যার, বেশি দূর যেতে পারেনি এখনো। লোকজন আর লং রানের উপযুক্ত যত গাড়ি আছে সব রেডি করো তাড়াতাড়ি। সুইপ সার্চ শুরু করতে চাই আমি। ইয়েস কর্নেল। খুশি হলো যুবক। রানা সম্পর্কে যদি লেফটেন্যান্টের বিন্দু মাত্র ধারণা থাকতো, খুশি হওয়ার বদলে উদ্বিগ্ন হতো। শত্রুকে ধাঁধায় ফেলার একেবারে লেটেস্ট টেকনিক খাটিয়ে গেছে রানা রোড ব্লক দেখতে পেয়ে। এই পর্যন্ত এসে পিছিয়ে গেছে একই ছাপের উপর দিয়ে। কাজটা কঠিন, সমস্যাপূর্ণ, তবে অসম্ভব নয়। ও যা চেয়েছিল তাই হয়েছে। বিভ্রান্তিতে পড়ে প্রথমেই যে ভাবনা অনুসরণকারীর মাথায় আসা উচিত তাই ভেবে বসে আছে মুরাদ। খানিকটা পিছিয়ে গাড়ি ঘুরিয়ে ভাগার সময় পলকের জন্য 1 সেট হ্যান্ড স্পটলাইট জ্বেলেছিল সদরুদ্দিন। হেডলাইট নয়,
আফগানরা যখন উত্তর পশ্চিমের বিশাল জায়গা জুড়ে ওদের গরু খোঁজা করছে, থান্ডারবোল্ট টিমের দুই পিঙ্ক প্যান্থার তখন পূব দিক থেকে রোড ব্লক বাইপাস করে সরে পড়েছে। ভোর 6টা সূর্য উঠল তার আগেই কান্দুজ রিভার ভ্যালির এক নির্জন আবার স্লোপে সারাদিনের জন্য আশ্রয় নিল ওরা। রাতের হিম পাহাড়ি বাতাস ততক্ষণে সূর্যের তাপে গরম হয়ে উঠতে শুরু করেছে। মাথার উপরে ঢালপালার ফাঁক দিয়ে চার্চ লাইটের মতো সোনালি আলো আসছে নিচে। গাড়ি থেকে নেমে পড়ল মাসুদ রানা। গাছের ছাউনি প্রয়োজনের তুলনায় কিছুটা পাতলা মনে হতে ক্যামোফ্লেজ নেটিং এর ব্যবস্থা করার নির্দেশ দিল। শুরু হয়ে গেল কাজ। দুটো গাড়ি একটু দূরে দূরে রেখে প্রথমে আলোর প্রতিফলন ঠেকাতে হেসিয়ান দিয়ে সব কাজ ডেকে ফেলা হলো। মাটিতে ছোট বড় সাইজের ডাল ফুতে তার উপর বিছানো হলো নেট। এর ফলে গাড়ির শেপ আর চেনার উপায় রইল না বাইরে থেকে। নেটের উপর বিছিয়ে দেওয়া হলো গাছের পাতার মতো রাবারের ফয়েলেজ, পাতাসহ কিছু গাছের ডালও। কোনো অনুসন্ধানী পাইলট যদি আকাশ থেকে একরকম জায়গায় লুকানো গাড়ি শনাক্ত করতে চায়, তাহলে 1 মাইলের মধ্যে পৌঁছার আগেই তাকে সফল হতে হবে, নইলে কাছে এসে পড়লে প্লেনের গতির কারণে ঝাপসা অস্পষ্ট হয়ে যায় সব। নির্দিষ্ট কিছু দেখা একেবারেই অসম্ভব হয়ে ওঠে। অবশ্য এই থিওরি সাধারণ ক্ষেত্রে খাটে, থান্ডারবোল্টের বেলায় নয়। পিঙ্ক প্যান্থারের ক্ষেত্রে সেসব যাতে কাজে না আসে সে আয়োজন নিশ্চিদ্র করে তবেই এসেছে রানা। কাজ শেষ হতে সব চেক করলো, তারপর সন্তুষ্ট হল। একেবারে কাছে গিয়ে না দাঁড়ালে, এমনকি গ্রাউন্ড লেভেল থেকেও ওগুলোকে গাড়ি বলে চেনার উপায় নেই এখন। কোনো প্লেন যদি সে চেষ্টা করে গ্রাউন্ড সার্চ রাডারের সাহায্যে নেটিংয়ের সাথে জুড়ে দেওয়া রাবারের ফাইলে যে তার সংকেত হজম করে ফেলবে, কিছুই টের পাবে না ওটা। আফগানরা যদি গাড়ির হিট স্পট শনাক্ত করার জন্য ইনফ্রারেড সিস্টেমও ব্যবহার করে, তবু কাজ হবে না। পিঙ্ক প্যান্থারের বিশেষ পেইন্ট পিগমেন্ট সত্যিকারের গাছের পাতার মতো ক্লোরোফিল ছাড়া দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না ইনফ্রারেড। এবার অন্য কাজে মন দিল না ডন ও জুথি, যাতে এটাকে কোনো রোমাঞ্চকর অভিযান ভেবে বসে না থাকে, সেই জন্য ফয়েজের জিম্মায় ছেড়ে দিল ওদের। ডালের আরো উঁচুতে সুবিধাজনক জায়গা দেখে সোলার স্টিল তৈরি করতে পাঠিয়ে দিল। পর্যাপ্ত খাবার পানি নেই, কাজেই এছাড়াও উপায়ও নেই। সদরুদ্দিন ও হেকমত আলীকে পাঠালো উত্তর আর পশ্চিম দিগন্তে কড়া নজর রাখতে। সামান্য দুলু দেখলেও খবর দেবে ওরা। একই সময় আলাউদ্দিন ওরফে টাইগার A13 স্কাইওয়েভ ট্রান্সমিটার ফোল্ড করা 40 ফুট দীর্ঘ হরাইজন্টাল এরিয়াল নিয়ে গাছে উঠে পড়ল। সেট করতে লেগে গেল। থান্ডারবোল্টের বার্তা ঢাকায় পৌঁছতে সাহায্য করবে জিনিসটা। ওদিকে পয়েজের দেওয়া 1 হাত লম্বা শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে বেকুব হয়ে গেল ডন। ভীষণ শক্ত মাটি, একেবারে পাথরের মতো। গাঁথার চেষ্টা করলে টং করে শব্দ হয়। বাউন্স করে শাবল অনেক কষ্টে। প্রচুর ঘাম জড়িয়ে 6টা ছোট ছোট গর্ত খুলল সে। তারপর কর্পোরালের ভাষণ শুনতে বসল। সেও 6টা খুঁড়েছে বিশেষ কায়দায়। কাছাকাছি খোঁড়া হয়েছে ওগুলো 6টার এক এক গ্রুপ করে। গর্তের তলার মাটি থেকে আর্দ্রতা তুলে আনার জন্যই এই বিশেষ কায়দা ব্যাখ্যা করল সে। দিন শেষে নাকি প্রতি গর্ত থেকে 1 লিটার করে মোট 12 লিটার বিশুদ্ধ খাবার পানি পাওয়া যাবে। কি করে? অবাক হয়ে প্রশ্ন করল জ্যোতি। দাঁড়ান দেখাচ্ছি। প্রতিটা গর্তে একটা করে ক্যান বসালো ফয়েজ। 8 লিটারের বেশি ওগুলো ধারণ ক্ষমতা। ক্যান আর গর্তের দেওয়ালের মধ্যিখানে গাছের পাতা ভরে ভাগ বুঝিয়ে দিল সে। এরপর খাকি রঙের 12টা প্লাস্টিক শীট দিয়ে সবগুলো গর্তের মুখ সামান্য ঢিলা করে রেখে চারিদিকে প্যারেক মেরে মাটির সাথে আটকে দিল। সব শেষে প্রতিটা শীটের মাঝখানে একটা করে পোয়াটিক ওজনের পাথর চাপিয়ে দিল, ফলে ঢালু হয়ে থাকলো ওগুলোর কেন্দ্র। এবার মাস্টারি ডঙ্গে শুরু করলো সে। সূর্যের তাপে এই শীটগুলো উত্তপ্ত হয়ে গর্তের ভেতরটা গরম করে তুলবে, ফলে ভেতরের মাটিতে আর্দ্রতার সৃষ্টি হবে। ভাস্পের মতো উপরে উঠে আসবে তা। এই শীটের ভেতর দিকে বাধা পেয়ে তরল হতে শুরু করবে। বিন্দু থেকে একটু একটু করে ফোটার মতো বড় হয়ে ঢাল গড়িয়ে পাথর বরাবর নিচে এসে থামবে। তারপর এক সময় আরো বড় হবে।
ভার সইতে না পেরে পেতে রাখা ক্যানের মধ্যে পড়তে থাকবে, ব্যাস হয়ে গেল পানি। হাসলো কর্পোরাল, জুতিও হাসলো। দারুণ আইডিয়া তো। 9টার দিকে নাস্তা খেলো ওরা, সবই শুকনো খাবার, কফি ছাড়া। গর্ত খুঁড়ে খটখটে শুকনো ডাল দিয়ে আগুন জ্বাললো জাহাঙ্গীর। কফি তৈরি হতে বাকি জ্বালানি তুলে গর্তের পাশে রেখে দিল। নেবালো না। এক সময় আপনি নেবে গেল ওগুলো, সামান্যতম ধোঁয়া উঠল না। নাস্তার চেয়ে কফিতেই বেশি আগ্রহ দেখালো সবাই। দুই ওয়াচে নাস্তা করার সময় অন্য দুজন ডিউটি করলো তাদের বিকল্প হিসেবে। তারপর স্লিপিং ব্যাগ বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম নিল কেউ কেউ, নয়তো গল্প করে সময় কাটালো। নার্স জাহাঙ্গীরের পরিচর্যায় এর মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছে জাফর আহমেদ। সেও থাকলো সবার সাথে। দলের প্রত্যেকের চেহারায় দৃঢ় আত্মবিশ্বাসের ছাপ দেখে গর্ব হলো মাসুদ রানার। ঠিক 12টায় প্যান্থার ওয়ানে উঠে বসলো ও আর টাইগার। এখনো একটু একটু ঘোরাচ্ছে সে। গত রাতে পাইপলাইন ওড়াবার কাজে ফিউজ যদি আর একটু কম ব্যবহার করা হতো তাহলে কি হতো, এখনো থেকে থেকে সেই কথা ভাবছে লোকটা। এমনভাবে পা মচকে গেল, সময় থাকতে ডেঞ্জার জোন ছেড়ে নিরাপদ দূরত্বে সরে আসা কোনো মতেই সম্ভব ছিল না ওদের। এবং রানার নির্দেশে বাড়তি ফিউজ না ব্যবহার করলে বোমাও অনেক আগেই ফাটত, ফল হতো। আরেকবার অজান্তে শিউরে উঠল আলাল উদ্দিন। আর চোখে পাশে বসা ধ্যানমগ্ন মাসুদ রানাকে দেখে নিয়ে হাত বাড়ালো স্কাই ওয়েব ট্রান্সমিটারের দিকে। ঠিক 12টা 4 মিনিটের সময় থান্ডারবোল্ট মিশনের প্রথম হাই স্পিড মোর্স মেসেজ বেশি পড়ল ইথারে। তারপর রিসিভ সুইচ টিপে অপেক্ষার পালা। দুপাশে জানালায় ভিড় করা দলের অন্যদের দিকে তাকালো টাইগার, মুখে নার্ভাস হাসি। এর কারণ আছে, এরকম পরিবেশে এরিয়েল ইরেক্ট করা খুবই জটিল এক কাজ। তার উপর কাজটা ঠিক হয়েছে কিনা বোঝার কোনো তাৎক্ষণিক উপায় নেই। আবার হয়ে থাকলে ঢাকার সাথে সাথে কাবুলের কমিউনিকেশনস হেডকোয়ার্টার্সও মেসেজ পিক করেছে কিনা তাও বোঝার উপায় নেই। হিন্দুকুশের মতো মাউন্টেন রেঞ্জের কোনো পাহাড় চূড়োর বনের মধ্যে থেকে মেসেজ পাঠানো যেমন কঠিন, তার জবাব রিসিভ করাও তেমনই। অথচ বসে থাকার উপায় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা এখন লেজ না করলে আবার ট্রান্সমিট করতে হবে। প্রয়োজনে আবার দলের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এতে, কিন্তু কিছু করার নেই। আরেকবার রানাকে দেখল টাইগার। পেটের উপর 2 হাত বেঁধে আয়েসি ভঙ্গিতে হেলান দিয়ে বসে আছে ও। মাথা সিটের হেডরেস্টে, আফগান টুপিতে চোখ ঢাকা, ঠোঁটের কোণে সিগারেট পুড়ছে, নীলচে ধোঁয়া পাক খেয়ে বেরিয়ে যাচ্ছে জানালা দিয়ে। ওদিকে হেকমত আলী পরের শিফটের দায়িত্ব খন্দকার জাহাঙ্গীরের উপর ছেড়ে ফিরে এসেছে। প্যান্থার টুর নিচে স্লিপিং ব্যাগ বিছিয়ে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। থেকে থেকে স্ত্রীর মুখটা বেশি উঠছে মনের পর্দায়। ডাক্তারের হিসেবে গতকাল ছিল তার মা হওয়ার তারিখ, তাই ওদিকের খবর জানার জন্য মনটা ছটফট করছে। একবার ভেবেছিল ট্রান্সমিশনের আগে টিম লিডারকে অনুরোধ করে খবরটা ঢাকাকে জানাতে, সাহস হয়নি। এরকম মুহূর্তে কোনো ব্যক্তিগত বিষয় যোগ করে মেসেজ ভারী করার কথা চিন্তা করা অন্যায়, তবু মন মানে না। পাশ ফিরে শুলো হেকমত আলী, এক হাত চোখের উপর আড়াড়ি রেখে ভুলে যাওয়ার চেষ্টা করল। তখনই শোনা গেল টাইগারের উল্লসিত চিৎকার, ইউরেকা বস, ঢাকা এখন লেজ করেছে, কাল 12টায় আমাদের অনুরোধের জবাব দেব ওরা। ভাগলান। বসে আছে জালাল আহমেদ, হাঁটুর উপর থুতনি রেখে দেওয়ালে হেলান দিয়ে আছে। পরনে জাঙ্গিয়ে ছাড়া কিছু নেই, তবে আজ একটু ভালো লাগছে তার, সুস্থ লাগছে। গায়ের বিষ ব্যথায় গতকাল নড়তেই পারেনিও। 12 ঘন্টার বেশি হয়ে গেছে বরকতি বা কর্নেল মুরাদের দেখা নেই। কাল রাতের পর আর আসেনি তারা, আসবেও না আর। জালাল নাকি অনেক উপকার করেছে তথ্য দিয়ে, বলে গেছে মুরাদ অনেক উপকার করেছে ওদের, কাজেই তার উপর আর নির্যাতন করা হবে না। কিন্তু জালাল তা বিশ্বাস করে না। ও জানে মুরাদ না হোক বরকতি হারামজাদা আসবেই। জালালের লাশ না দেখা পর্যন্ত শান্তি হবে না শয়তানটা। থমকে গেল সে।
কি এমন উপকার হয়েছে বেটাদের, কি এমন তথ্য জানিয়েছে সে, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, বিকল্প এসকেপ প্ল্যান সম্পর্কে জানতে চাইছিল ওরা। কিন্তু জালাল নিজেই তো কিছু জানে না সে ব্যাপারে। তাহলে কি এমন তথ্য দিল যাতে উপকার হয়েছে আফগানদের? চোখ বুঝে ভাবতে চেষ্টা করলো। থান্ডারবোল্টের বিকল্প এসকেপ প্ল্যান আছে এইটুকুই কেবল জানা ছিল তার, কিন্তু সেটা যে কি তার কিছুই জানতো না, জানার কথাও নয়, কারণ সে ওই টিমের সদস্য নয়। জানতো না প্রথমটার কথাও। হামিদার চাচার ওখানে মাসুদ রানা ও শহীদের আলোচনার সময় একবার প্যারাচিনার শব্দটা শুনে সে তাতে আন্দাজ করে নেয় ওখান থেকেই প্লেনে করে পালাবে ওরা। এক পরিত্যক্ত এয়ার স্ট্রিপ ছাড়া কিছুই যেখানে নেই অনর্থক, সেখানকার নাম কেন উচ্চারিত হবে? এই ধারণার উপর নির্ভর করে সম্ভাবনাটার কথা অনুমান করে নিয়েছিল জালাল আহমেদ। স্রেফ অনুমান ছিল ব্যাপারটা, তবু হাজারো নির্যাতনের মুখেও ও নাম মুখে আনেনি সে, পরিষ্কার মনে আছে। কর্নেলকে সে প্রথমে বোঝাতে চেষ্টা করেছে রেইডার পার্টির সাথে ওর কোনো সম্পর্ক নেই, কানেই তোলেনি মানুষটা, নির্যাতন করে কবুল করিয়ে ছাড়লো আছে। একইভাবে রেইডারদের ফিরিয়ে নিতে যে এয়ারক্রাফট আসবে তাও কবুল করিয়ে নিল। অস্বীকার করে সেবারও লাভ হয়নি, কারণ এর মধ্যে তার জানা হয়ে গেছে যে অমুক দিন ইরানিরা এক অজ্ঞাত ক্রাফটের অবস্থান শনাক্ত করেছিল ইরান আফগান বর্ডারে। কর্নেলের দৃঢ় বিশ্বাস ওটাই করেই এসেছে রেইডার পার্টি। শেষ পর্যন্ত পথ নেই দেখে তাকে ভুল পথে চালাতে চেয়েছিল জালাল, কাজ হয়নি। দ্রুত মুরাদ গার্দেজের সাথে প্যারাচিনালেও ফাঁদ পাতে ওদের ধরার জন্য। সুযোগ ফসকে যেতে ফের ওর উপর শুরু হয় নির্যাতন। এবার দুজন একসঙ্গে লাগে জালালের পেছনে। গত 36 ঘন্টা বহুবার নরক দর্শন করেছে সে, তবু মুখ খোলেনি। খুলবি কি? জানলে তো বিকল্প প্ল্যান সম্পর্কে তো কিছুই জানে না ও। হামিদাকে নিয়ে অমুকখানে অতটার মধ্যে পৌঁছতে হবে, গাড়ি থাকবে, তাতে চড়ে বসতে হবে, ব্যাস। এই পর্যন্তই ছিল ওর জানা দৌড়, তাই বলেছে। অথচ কাল রাতে শেষবারের মতো যখন ওর সেল থেকে কি এক জরুরি খবর পেয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল কর্নেল, বলে গেল ওর দেওয়া তথ্যের আগে অনেক উপকার হয়েছে তার, কাজে আর নির্যাতন করবে না সে জালালের উপর। কথাটা কেন বলল কর্নেল কিছুতেই তার মাথায় আসছে না। এ নিয়ে অনেক ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছল সে, তা হলো কর্নেল ওকে নির্যাতন করবে না, কারণ ওকে আর দরকার নেই তার। কিন্তু বরকতির, তার কাছে নিশ্চয়ই জালালের প্রয়োজন ফুরিয়ে যায়নি। তার মানে এবার এলে আসবে বরকতি, যা করার সেই করবে। ঝিম মেরে অনেকক্ষণ বসে থাকলো জালাল। ঠিক তাই, বাকি কাজ বিচারমন্ত্রী করবে। সেটা কি? ফায়ারিং স্কোয়াড। শিউরে উঠল যুবক। হামিদা, হামিদা কোথায় আছে? এদের ধরা ছোঁয়ার বাইরে আছে তো? বেঁচে আছে তো? বিলাটা এত চুপচাপ কেন? তালেবান হারামজাদারা কোথায় সব? নেই নাকি? কাল এত ব্যস্ত হয়ে কোথায় গেল মুরাদ? কি খবর এসেছিল? থান্ডারবোল্ট টিম ধরা পড়েছে নাকি ওরা কোথায় আছে জানা গেছে? মন বলল না, মাসুদ রানাকে ধরা এইসব কাঠমোল্লার কর্ম নয়। জীবনভর ছুটে বেড়ালেও পারবে না ওরা। অবশ্য কর্নেল মুরাদ, জালালের ভাবনা হোঁচট খেল। এই মানুষটা অন্যরকম, যেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তেমনই ধূর্ত ব্যাটা। এ যদি উঠে পড়ে লাগে। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো সে। অবাক হয়ে গেল তেমন ব্যথা লাগলো না বলে। পুরো এক রাত বিশ্রাম পেয়ে সেরে গেছে গায়ের ব্যথা। হাত পা চুললো সে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখনই অসম্ভব চিন্তাটা ঢুকলো মাথায়। পালাতে হবে, পালাতে হবে এখান থেকে। এই একটা সুযোগ, বোঝা যাচ্ছে বিলায় লোকজন তেমন নেই এই সময় যদি। কিন্তু কি করে? উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো সে। একটা অস্ত্র চাই, যে কোনো একটা অস্ত্র। কিন্তু সেল তো খালি। ঘরের এক ম্যাট্রেস ছাড়া কিছুই নেই। না, আছে, একটা চেয়ার আছে। কাল রাতে কর্নেল সেলে আসার পর ওটা এনে বসতে দেয়া হয়েছিল তাকে, আর ফিরিয়ে নেওয়া হয়নি। বোধহয় ভুলে গেছে গার্ড। কিন্তু চেয়ার দিয়ে কি? ভাবনা থামিয়ে চট করে বন্ধ দরজার দিকে তাকালো সে। স্টিল প্লেট দিয়ে দরজা মুড়ে রাখার ফলে বাইরের কিছু দেখা যায় না। অবশ্য কাছে গিয়ে চাবির ফুটো দিয়ে তাকালে একটু দেখা যায়।
গার্ড কি আছে ওপাশে? পুটো চোখ রেখে ওর কার্যকলাপ দেখছে। পায়চারি করার ভঙ্গিতে সেদিকে এগুলো জালাল। চট করে উকি দিয়ে নিশ্চিত হয়ে নিল নেই। চেয়ারটা দরজার পাশের দেওয়ালের কাছে টেনে নিয়ে এলো সে এবার। এখন ফুটো দিয়ে তাকালেও কেউ ওকে দেখতে পাবে না। মেঝেতে হাঁটু গেড়ে বসে ওটার পায়াগুলো পরখ করতে বসলো। পেছনের একটা দুর্বল মনে হলো জালাল, তখনই ওটা নিয়ে পড়ল। 10 মিনিট নির্লস চেষ্টা চালিয়ে আরো দুর্বল করে ফেলল সে পায়াটাকে। তারপর কয়েক হ্যাচকা টানে ভেঙে ফেলল। আরেকবার বাইরে উকি দিয়ে দেখে নিল, না, কেউ টের পায়নি ব্যাপারটা। চেয়ার দেওয়ালে ঠেসে দিয়ে দাঁড় করিয়ে রাখলো জালাল, যা কেউ যাতে ঢুকেই ব্যাপার টের পেয়ে না যায়। 1 হাত লম্বা চৌকো ভারী পায়াটা গুজে রাখলো দেওয়াল আর ম্যাট্রেসের ভাগে। এইবার দাঁতে দাঁত পিষল জালাল আহমেদ। গার্ড হারামজাদাটাকে ভেতরে আনার ব্যবস্থা করতে হবে। তারপর সুযোগ বের করে পায়ার এক বাড়িতে শুয়োরের বাচ্চার গিলু বের করে দেবে সে। তারপর প্রচন্ড ধুলি ঝড়ের মধ্যে পরদিন দুপুরে সীমান্তের কাছের বেলচিরাগ শহরে পৌঁছল সার্জেন্ট শহীদুল্লাহ ও হামিদা গুলিস্তানি। ঝড় অবশ্য সুবিধেই করে দিয়েছে ওদের, নইলে তালেবান গার্ড বা পুলিশ যে কারো হাতে ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। সীমান্ত শহর বলে এদিকে কড়া পাহারা চলছে ওদের। রেল স্টেশন, বাস স্টপেজ সবখানে গিজগিজ করছে ওরা। বাতাসে পাক খেতে থাকা দুলোর সাথে তীক্ষ্ণদার বালির কণার আঘাত থেকে বাঁচার জন্যে আর সবার মতো ওরাও চোখ মুখ ডেকে কোনো মতে দৌড়ে পালালো স্টপেজ থেকে। একই কারণে গার্ডরা আগে থেকেই হাওয়া, কাজে কোনো বাধা এলো না, নইলে আসতো। বেলচিরাগের কয়েক মাইল আগে দুটো তালেবান চেকপোস্ট অতিক্রম করেছে বাস। যাত্রীদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে। হামিদার বোবা স্বামীর অভিনয় করে বেঁচে গেছে শহীদ। এখানে হয়তো তা হতো না, নিশ্চয়ই ভালো মতো চেক করা হতো শহরের কোথায় এসেছে ওরা, প্রয়োজনে দাও। সেক্ষেত্রে একজনেরও রেহাই পাওয়ার উপায় ছিল না। মিনিট 5 নীরবে হাঁটল দুজনে। ছোট মফস্বল শহর যেমন অনগ্রসর হয়, এটা তার থেকেও বহুগুণ পিছিয়ে আছে। রাস্তায় তেমন মানুষজন নেই, ঘর বাড়ি ছাড়া ছাড়া সরু খাওয়া হওয়া রাস্তা। সবকিছুতে দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। মুখ খুলল শহীদ। আর কত দূর? চোখ নাচিয়ে সামনের এক গলি নির্দেশ করল মেয়েটি। ওটায়। পথ চলার ক্লান্তি ছাপিয়ে স্বস্তি ফুটেছে তার চেহারায়। আর একটু গেলেই নিরাপদ আশ্রয়, কাজেই ফোটারই কথা। একটু বিশ্রাম খাওয়া। তারপর শহীদের চিন্তার গাড়ি কড়া ব্রেক কষল হামিদাকে গলির মুখে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে। সেও থেমে দাঁড়াতে যাচ্ছিল প্রায়, কিন্তু কড়া ট্রেনিং সময় থাকতে সতর্ক করল। হামিদার বাহু ধরে ওকে টেনে নিয়ে চলল সে। থামবেন না, পা চালান, বলল চাপা গলায়। কিন্তু কাজ হচ্ছে না দেখে মেয়েটিকে রীতিমতো প্রগ মার্চ করিয়ে গলি বরাবর উল্টো দিকের ফুটপাতে এসে উঠল সে। ওপারের দৃশ্য দেখার ব্যস্ত ছোট এক জটলার পাশ কাটিয়ে সামনের এক ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে পড়ল। ভেতরটা একদম ফাঁকা, একজন খদ্দেরও নেই। খুব সম্ভব ধুলি জলের ফল, ভাবল শহীদ। আর চোখে ওপারের গলির ভেতর নজর বুলিয়ে বসে পড়ল সেদিক ফিরে। এক বাড়ির গেটে 2 পুলিশ দেখে ভ্রু কুঁচকটল। চাচার বাড়ি, বলল ফিসফিস করে। হ্যাঁ, ঢোক গিলল হামিদা। দোকানের পেছনের কিচেন থেকে এক বৃদ্ধ পাঠান বেরিয়ে এলো, চড়া গোপ্তার। মানুষটাও কম চড়া নয়। কাছে এসেই চেহারা বিগড়ে গেল তার মেয়ে দেখে। কিছু খাবার চাই, বলল শহীদ। আর চা। মাথা দোলালো বৃদ্ধ। মেয়ে মানুষ, চায়ের দোকানে নিষিদ্ধ। মাফ করবেন। হাসির ভঙ্গি করে পকেট থেকে পুরো মানিব্যাগটা বের করলো। প্রচুর আফগানিতে ঠাসা ওটা। আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আমার স্ত্রী অসুস্থ, তাই বাধ্য হয়ে এখানে ঢুকেছি। তাছাড়া আর কেউ তো নেই, তাই খেয়েই চলে যাব আমরা। একটা 50 আফগানি লোকটার হাতে গুজিয়ে দিল। একটু দেরি করব না।
কিন্তু মেয়ে মানুষ খাইয়ে বিপদে পড়তে পারি আমি, বলল বৃদ্ধ, তবে এবার যথেষ্ট দ্বিধার সাথে। মুসাফির শুনে আফগান অন্তর তরল হতে শুরু করেছে। মাত্র 5 মিনিট, খানিক ইতস্তত করলো পাঠান, তারপর শ্রাগ করে ঘুরে দাঁড়ালো। ভালো কথা, পিছন থেকে বলে উঠল সার্জেন্ট, ওই বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে আছে কেন, কি হয়েছে? ওরা, চেহারা বিকৃত হয়ে উঠল তার, পরক্ষণে গলা খাদে নেমে গেল। ওটার মালিক নাকি বিশ্বাসঘাতক, তাই কাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে বাড়ির সবাইকে। তখন থেকে আছে ওরা বাড়ি পাহারা দিচ্ছে। ও, হতাশ হয়ে পড়ল শহীদ। এই শহরের কয়েকজন পয়সাওয়ালার একজন হামিদের চাচা, ব্যক্তিগত গাড়ি আছে, ওরা প্ল্যান করে এসেছে গাড়িটা দাঁড় নিয়ে পালাবে, হলো না। হামিদার দিকে তাকালো শহীদ, চোখ টলটল করছে ওর। চাচা চাচি, বিড়বিড় করে বলল সে। 3 ভাই বোন, ঢোক গিল, সবাইকে ধরে নিয়ে গেছে। তাহলে নিশ্চয়ই আমার মা, বড় বোনকেও। চুপ করে থাকলো শহীদ। কি বললে, কি বলবে তাও খুঁজে পাচ্ছে না। আমার কাবুল ফিরে যাওয়া উচিত, নইলে সবাইকে মেরে ফেলবে ওরা। ফিরে গেলে আপনাকেও ছাড়বে না, বলল শহীদ। মাথা ঠান্ডা রাখুন, চট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে পরিস্থিতি আরো জটিল হবে। দাউদ যখন আছে ওদের দলে, আমার মনে হয় না আপনার মা বোনের কোনো ক্ষতি হবে। দোকানের ভেতরে ভাঙ্গাচোরা ক্যাশ কাউন্টারের মালিকের রেডিও আছে, সন্ধ্যের খবর হচ্ছে। আনমনে শুনছিল ওরা। হঠাৎ চোখ বড় বড় উঠল হামিদার। কি হলো? ঝুঁকে বসল শহীদ। ইশারায় ওকে রেডিও দেখালো মেয়েটি। খবর, রুদ্ধশ্বাসে বলল, আপনাদের খুঁজছে সিকিউরিটি। আমাদের? হ্যাঁ, বলছে একদল বিদেশি সাইবটিয়ার ভাগলান এয়ারপোর্ট থেকে পরশু রাতে একটা কপ্টার নিয়ে পালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। হিন্দুকুশের কোথাও ক্র্যাশ করেছে কপ্টার, জায়গাটার নাম শুনতে পাইনি। শক্ত হয়ে উঠল সার্জেন্টের সমস্ত পেশি। আর দলটাকে ধরা যায়নি, পালিয়ে গেছে সবাই। সরকার ওদের ধরতে জনসাধারণের সাহায্য চাইছে। আচ্ছা, হ্যাঁ, 8-9 জন পুরুষ আর একজন মেয়ের এক দল। বাকি কথা কানে গেল না সার্জেন্টের, অন্য কথা ভাবছে সে। ক্র্যাশ কোথায় ঘটেছে আন্দাজ করার চেষ্টা করছে। থান্ডারবোল্ট টাইট শিডিউলের মধ্যে কাজ করছে। এরকম মুহূর্তে হিন্দুকুশে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, নিঃসন্দেহে পুরো এলাকা জুড়ে কাল সারাদিন গিজগিজ করেছে পুলিশ, তালেবান গার্ড। পারাচিনারও কাছে, ওর মধ্যে আলফা পতেঙ্গা সেখানে ল্যান্ড করতে পেরেছে বলে মনে হয় না। তাই যদি হয়ে থাকে, তাহলে থান্ডারবোল্ট কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী এক ঝাঁকিকে সচকিত হলো সে। হামিদা, দক্ষিণে যাওয়া যায় কিভাবে? দক্ষিণে? হ্যাঁ, দক্ষিণে। কেন? আগে পথ বলুন, তারপর বলছি। কলম্বো, শ্রীলঙ্কা। 3 দিন আগে শুভেচ্ছা সফরে আসা বাংলাদেশ নৌবাহিনীর গানবোট বিএনএস আলমগীরের রেডিও রুমে দাঁড়িয়ে আছে চিন্তিত ক্যাপ্টেন কামাল। এইমাত্র ঢাকার নির্দেশ পেয়েছে সে অপারেশন উদ্ধার শুরু করার প্রস্তুতি নিতে হবে। ফল ব্যাক প্ল্যান কার্যকর করতে হবে শুনে পরিস্থিতির সুবিধের মনে হচ্ছে না তার। এর অর্থ থান্ডারবোল্ট সমস্যা পড়েছে। একই সঙ্গে স্বস্তিও পাচ্ছে ওই দলে সে ছিল না বলে, অথচ বাদ পড়ায় সেদিন তার মন খারাপ হয়ে গেছিল। মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো ক্যাপ্টেন। তার মানে ওরা লেজের সাথে গোবর মাখিয়ে ফেলেছে, বলল দলের অন্য সদস্য সার্জেন্ট হুমায়ুন আহমেদ। অবস্থা সেরকমই মনে হচ্ছে। পুরো ডিটেলস জানানো হয়নি, তবে দলের সদস্য একজন নিখোঁজ। চমকে উঠল সার্জেন্ট। কে স্যার? নাম জানি না, বলেনি ওরা, তবে মিশন সফল। আমি তাহলে যাত্রার আয়োজন সেরে ফেলি। মাথা ঝাঁকালো ক্যাপ্টেন। যাও। সার্জেন্ট বেরিয়ে যেতে নিজের চিন্তায় ডুবে গেল কামাল। বন্দর ছাড়ার কাগজপত্র তৈরি করতে গেছে হুমায়ুন। সে ফিল্ডে বাকি প্রস্তুতি সেরে নিতে হবে। কাল খুব ভোরে বাংলাদেশের পথে রওনা হয়ে যাবে বিএনএস তিতুমির। কলম্বো তাই জানবে, কিন্তু আসলে তা নয়। ভারত মহাসাগরের গভীরে পৌঁছে নাক ঘোরাবে সে। অনেকটা পথ ঘুরে এগুবে আরব সাগরের দিকে, তারপর পাক আফগান বর্ডারের বিশেষ এক জায়গায় পৌঁছে অপেক্ষা থাকবে
থান্ডারবোল্ট টিমের। নতুন কোনো সমস্যা যদি না ঘটে 4 দিন পর সেখানে পৌঁছবে ওরা। অনেক উঁচু দিয়ে উঠছে আফগান এয়ারফোর্সের এক রিকনাইসন্স অরিয়ন এয়ারক্রাফট। পাইলট ক্রু কেউ খুশি নয় ওটার, বরং বিরক্ত। পৃথিবীর সব দেশের মতো আফগানিস্তানও আন্তঃবাহিনী রেশারেশি আছে। এক বাহিনী অন্য বাহিনীর মাতব্বরি সহ্য করতে পারে না, যথাসম্ভব এড়িয়ে চলে পরস্পরকে। তারপরও যদি বাধ্য হয়ে একসঙ্গে কাজ করতেই হয়, কাজ যতটা না হয় তার চেয়ে বেশি হয় অকাজ। তাই করছে এখন ওটার পাইলট ক্রু। অন্তত ওদের সেরকমই ধারণা। কোথায় ইরান বর্ডারে থাকার কথা এখন ওদের, তা নয়। কোথাকার কোন আর্মি কর্নেলের অর্ডারে ব্যারেন্ডা বাঁচতে হচ্ছে। এই কি সহ্য করা যায়? ওদিকে যুদ্ধ বাদে বাদে অবস্থা, কত উত্তেজনা, টেনশন, সব ছেড়ে কিনা দেশের ভেতরে আকাশ পাহারা দেওয়া। কি না, সন্দেহ করা হচ্ছে একদল ইরানি ইনফিল্ট্রেটর ঢুকে পড়েছে দেশের মধ্যে, সাবোটাজি ঘটাতে পারে গুরুত্বপূর্ণ যে কোনো ইলাস্ট্রেশনে। ভালো কথা। তাই যদি হয়, সেসব আছে বড় বড় শহরে। বিরান হিন্দুকুশ রেঞ্জে আছে কোনো কোচু, ওখানে কেন চক্কর দিতে বলা? দেশের এমন চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে অরিয়নের মতো হাইলি অ্যাফিসিয়েন্ট এক ইনফ্রারেড নাইট সেন্সরকে এমন এক কম গুরুত্বের কাজে আটকে রাখা কি ঠিক হয়েছে হাইকমান্ডের? আপন মনে মাথা নাড়ল পাইলট। হয়নি। ওদিকে লাইন স্ক্রিন অপারেটর অপলক চোখে তাকিয়ে আছে পর্দার ইমেজগুলোর দিকে। থেকে থেকে এক একটা হিট সোর্স বেশি উঠছে। হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জের রাস্তায় চলাচলকারী ভেহিকেল সব, তাও খুবই কম। কিন্তু ওর কোনোটা নয়। অপারেটর জানে তাকে দেখতে হবে পথ ছেড়ে বেপথে চলছে কি না দুটো গাড়ি। পরিষ্কার নির্দেশ আছে কর্নেল মুরাদের। বেপথে এবং অস্বাভাবিক গতিতে ছুটছে কিনা সেদিকে নজর রাখতে হবে শুধু। পাগল আর কি, মনে মনে হাসলো লোকটা। হিন্দুকুশের দিনের বেলাতেই ড্রাইভ করা কঠিন, সেখানে কিনা রাতে চলবে গাড়ি, তাও বেপথে আর অস্বাভাবিক গতিতে। পাগল নয়, এই কারণে লোকটা আসলে উন্মাদ, বদ্ধ উন্মাদ। নইলে এইরকম সিগারেট ধরাতে গ্যাস লাইটার জেলেছিল সে, হঠাৎ জমে গেল, আড়ষ্ট হয়ে উঠল দুকাদ। লাইটার জ্বলছে খেয়াল নেই, চোখ বড় করে মনিটরের দিকে তাকিয়ে আছে। চেহারা হচ্ছে আস্ত উজবুকের মতো। খুদে একজোড়া ডট দেখছে সে পর্দায়, দুটো হিট সোর্স। কোনো রাস্তার বাড়ি ধারাও নেই ওগুলো, একটানা দক্ষিণে চলেছে, গতি কম করেও 30 মাইল। এ কি অসম্ভব কথা! এমন অদ্ভুত। আঙ্গুলের চাকাকে লাইটার ছেড়ে দিল অপারেটর। হুমড়ি খেয়ে পড়ল মনিটরের উপর। 1 মিনিট পর ইন্টারকমের সুইচের দিকে হাত বাড়ালো সে, টিপে দিল। মনে হয় ও দুটো দেখা পেয়েছি আমি। হিন্দুকুশ রেঞ্জ। সন্ধ্যের পর ক্যাম্প গুটিয়ে গন্তব্যের দিকে রওনা দিল থান্ডারবোল্ট টিম। যাত্রা শুরু থেকেই কেমন যেন অস্বস্তি লাগছিল রানার। সময়ের সাথে পাল্লা দিয়ে তা বেড়েই চলল। সুবিধে লাগছে না। ও জানে এই লক্ষণটা ভালো নয়। অভিজ্ঞতা বলছে সামনে কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে ওরা, এবং মাঝরাতের আগেই প্রমাণ হলো সবকিছু ঠিকঠাক মতো চলছে না। আগের মতো আজও পিছনে রয়েছে পিঙ্ক প্যান্থার 2। ফয়েজ মোহাম্মদ 4 আছে। এক ডাল বেয়ে নামার সময় আওয়াজটা প্রথম কানে এলো রানার, দুরাগত গুনগুন ধরনের। নামার সময় গতি কমিয়ে দিয়েছিল ফয়েজ। ইঞ্জিনের আওয়াজ প্রায় নেই হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, তাই শোনা গেল। নইলে কতক্ষণে টের পাওয়া যেত কে জানে। ফয়েজকে থামতে বলবে বলে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু দরকার হলো না। এক মুহূর্ত পর সেও শুনল। সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে ফেললো গাড়ি। ইঞ্জিন অফ করে কান পাতল। বস শোনো। কান খাড়া করলো রানা। এবার অনেক স্পষ্ট শোনা গেল আওয়াজ। প্লেন। 2 জানলা দিয়ে উকি দিল ওরা। পেছনের অন্যরাও। আকাশের বুক চার্জ করতে লাগলো কয়েক জোড়া চোখ। কিছুই দেখা গেল না। বেশ কিছু সময় অপেক্ষা করেও কাজ হলো না। আওয়াজ আছে অথচ আওয়াজ সৃষ্টিকারী দেখা নেই। 1 ঘন্টার মধ্যে আরো দুবার থামলো ওরা। দুবারই আওয়াজ পাওয়া গেল দুরাগত, চাপা, তবে অদ্ভুত রকম ভীতিকর। এর কোনো অর্থ খুঁজে পেল না মাসুদ রানা। কি মনে হয় বস? এক সময় প্রশ্ন করল ফয়েজ। নাকের ডকা চুলকালো। টার্বো প্রোপ মনে হয়, হ্যাভি ট্রান্সপোর্ট ফলো করছে আমাদের। জুতি জানতে চাইল।
দৈব সংযোগও হতে পারে, বলল ডন। না, মাথা দাঁড়ালো রানা। অনুসরণই করছে। জাহাঙ্গীর ঝুঁকে বসল। আমারও তাই মনে হয় বস, বলল সে। রিকনাইসেন্স প্যাট্রোল হতেই হবে। বেটা 1 ঘন্টারও বেশি আমাদের পিছু লেগে আছে। হারকিউলিস। রানাকে মাথা দোলাতে দেখে থেমে গেল ফয়েজ। অরিয়ন হয়তো। সেটা কি? প্রশ্ন করল জুথি। ফরাসি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। কিছুদিন আগে ওর দুটো কিনেছে এরা। আমাদের লেজে লেগে বিসমিল্লা করলো নাকি? বলল ফয়েজ। ভালো মুসিবতের কথা হলো তো। তা ঠিক, মাথা ধোলালো। ইনফ্রারেড ব্যবহার করে অন্ধকারে ট্র্যাক করতে পারে ওগুলো। তবে আমাদেরগুলোর মতো এত কার্যকর নয়, সবখানে ট্র্যাক করতে পারে না। এরকম খোলামেলা জায়গার কথা অবশ্য আলাদা। এখানে ওরা আমাদের স্পষ্ট দেখতে পাবে। রেডিওর দিকে তাকালো রানা। সদরুদ্দিনকে সতর্ক করার দরকার। বিপদের ভয়ে বসে থাকলে আমাদের চলবে না। ফয়েজ, জোরে চালাও। ওয়ানের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে সর্বনাশের 16 করা পূর্ণ হবে। গাড়ি ছোটালো ফয়েজ। দেখতে দেখতে ঝড়ের গতি পেল পিঙ্ক প্যান্থার 2। নিজেকে আফগান সার্চ পার্টির জায়গায় বসিয়ে পরিস্থিতি নিয়ে খানিক মাথা ঘাটালো রানা। বুঝে ফেলল ওরা জাল গুটিয়ে আনছে। ওর আগের সমস্ত ডাইভার্সনারি ট্রিক কাজে লাগলেও আজ লাগছে না। কর্নেল মুরাদ ধরে ফেলেছে ওর চালাকি খুব সম্ভব। উপরের প্লেনটা যদি সত্যি অরিয়ন হয়ে থাকে, ওটা তাহলে তারই প্রমাণ। আরো গল্প কবিতা আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।